শেষ হলো বিপিএল এবং রাজশাহী হাতে উঠলো এবারের চ্যাম্পিয়ন শিরোপা। তবে এবারের বিপিএল কি শুধুমাত্র মাঠের খেলা দিয়ে ব্যস্ত ছিল নাকি এর বাইরেও ছিল অনেক কিছু? এই প্রশ্ন আসলে করাটাই অবান্তর, কারণ বিপিএল এর থেকে বাংলাদেশ ক্রিকেট যে সকল বিষয়ের মধ্য দিয়ে এই সময়টা যাচ্ছে তা আসলে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কিন্তু শঙ্কা জাগাচ্ছে। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন ক্রীড়া বিশ্লেষক দেব চৌধুরী। আপনি স্বাগত খেলা যোগে। গতকালকে বিপিএল এর ফয়সলা হয়ে গেল, এটা নিয়ে আসলে আমরা কথা বলতে চাই, কিন্তু কথা বলতে চাইলেও কথা বলা যাচ্ছে না। এই যে আমাদের শান্তরা চ্যাম্পিয়ন হলেন, ক্রিকেটাররা উল্লাস করলেন, বাট আলটিমেটলি এটার রিফ্লেকশনটা কোথায় হবে? ইন্টারন্যাশনাল ক্রিকেট তো আবার সে মার্চে পাকিস্তান আসবে, নিউজিল্যান্ড আসবে, এরপরে অস্ট্রেলিয়া আসবে। তো কথা হচ্ছে যে আগে তো পাকিস্তান আসবে, বাট এই যে লম্বা সময় ধরে গ্যাপ থাকবে যদি কিনা তার ওয়ার্ল্ড কাপ না খেলে, সো আলটিমেটলি এই বিপিএল এর রিফ্লেকশনটা কি দাঁড়াচ্ছে? গুড মর্নিং পার্থ। রিফ্লেকশনটা আসলে আপনি যদি ইন্টারন্যাশনাল ওয়াইজ হিসাব করেন খুবই ডিসঅ্যাপয়েন্টিং, এবং প্লেয়াররা নিশ্চিত করেই বলতে পারেন যে প্লেয়ারদের খুব স্বাভাবিকভাবে মন খারাপ, তারা ওয়ার্ল্ড কাপটা খেলতেই চেয়েছিল। তো সরকারের সিদ্ধান্ত, তাদের কিছু করার নাই। আমার মনে হয় যে এই সব কিছু ছাপিয়ে এই মুহূর্তে আলোচনার মূল টপিকটা হতে পারতো ফাইনালে তানজিদ তামিমের দুর্দান্ত 100, টোটাল টুর্নামেন্টে শরীফুলের দুর্দান্ত বোলিং এবং আপনার বিপিএল হিস্ট্রিতে সবচেয়ে বেশি এক সিজনে উইকেট, কিংবা শেখ মাহিদির ক্যাপ্টেন্সি অ্যাট দ্য সেম টাইম অলরাউন্ড পারফরমেন্স, নাজমুল হোসেন শান্ত। আজকে এই দিনে বসে আমরা হয়তো আলোচনা করতে পারতাম যে এই টিমে নাজমুল, অর্থাৎ বিশ্বকাপের বাংলাদেশ টিমে নাজমুল হোসেন শান্তকে নেওয়াটা জরুরি কিনা ডিবেট হতে পারতো। কোনো কিছু নাই। আপনার প্রশ্নের উত্তরে সবচেয়ে বড় রিফ্লেকশন হচ্ছে এইটা যে আপনার ক্রিকেট নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আপনার মাথা ব্যথা কী নিয়ে? বিসিবির এক পরিচালক ফিক্সিং করছে তাকে নিয়ে। বিসিবির এই পরিচালক ফিক্সিং যে রিপোর্টটা হয়েছে সেখানে ওই শামীম বলছে তাকে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টদের টাকা দিয়ে ম্যানেজ করতে হয়। আমি আবার বলছি, বিপিএল ফিক্সিং সংক্রান্ত যে রিপোর্টটা হয়েছে সেখানে শামীমের কণ্ঠে শোনা যাচ্ছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টকে টাকা দিয়ে ম্যানেজ করতে হয়। এর চাইতে ভয়ঙ্কর আর কি হইতে পারে? আপনি সর্ষের ভেতরে ভূত না তো, সব সর্ষেই ভূত। এর মধ্যে ভালো সর্ষে দু একটা খুঁজে বের করতে হবে। সো ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে রিফ্লেকশনটা, সেটা বাংলাদেশের জন্য টাফ টাইম আসছে। এর আগে আপনার এই শোতেই আমি বলেছি, সিকিউরিটি রিজন, বাংলাদেশের আত্মসম্মান, সব কিছু মিলে বাংলাদেশ যাচ্ছে না। দ্যাটস অ্যাবসলুটলি ফাইন। কিন্তু ওয়ার্ল্ড কাপ না খেলার ফলে বাংলাদেশের সামনে যে প্রতিবন্ধকতাগুলো আসবে, যে বাধাগুলো আসবে, সেই বাধাগুলো একেবারে ইগনোর করার মতো বাধা না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই বাধাগুলো অতিক্রম করার মতো যথেষ্ট প্রস্তুতি রেখেছে কিনা, আমার মনে হয় এখন সেটা আলোচনা হওয়া উচিত। এবং একই সঙ্গে এই যে বিপিএল হলো, ফিক্সিং আবারও ঘুরে ফিরে এলো, এখনও পর্যন্ত কয়েকটা ফ্র্যাঞ্চাইজি প্লেয়ার, কোচিং স্টাফ তাদের টাকা পয়সা দেওয়া আগের মতোই নয় ছয় করছে। সো থিংস রিমেন সেম। একবারের চাইতে আরেকবার আরেকটু বেশি খারাপ। ইটস গেটিং ডার্টিয়ার এভরি সিঙ্গেল টাইম। এবং আগের বার হয়তো যদু খেত, যদু ফিক্সিং করতো, এবার হয়তো মধু খাচ্ছে, মধু ফিক্সিং করছে। দ্যাটস দ্য ডিফারেন্স, নাথিং এলস। অবশ্যই আপনি ফিক্সিং এর কথা বলছিলেন, আমরা দেখতে পেলাম যে মোখলেসুর রহমান শামীম তিনি ফিক্সিং এর অভিযোগ ওঠায় স্বেচ্ছায় পদত্যাগ করেছেন পরিচালক পদ থেকে। ব্যাপারটা তিনি বলছেন, নিজেই ফেসবুকে বলছেন, আমি চাই যাতে এই বিষয়টার সুষ্ঠু তদন্ত হোক, বাট সুষ্ঠু তদন্ত হলে পরিচালকের পদ ছেড়ে দেয়া বিষয়টা একটু ঘোলাটে। আমরা দেখতে পেয়েছি এর আগে নাজমুল ইসলামকে নিয়ে কথা উঠেছিল তার বিতর্কিত কুরুচিকর মন্তব্যের জন্য, বাট তিনি পদ ছাড়েননি, বাট তিনি স্বেচ্ছায় পদ ছেড়ে দিলেন। সো ব্যাপারটা তো কিছুটা অ্যালার্মিং, কিছুটা কেন ব্যাপক অ্যালার্মিং বাংলাদেশ ক্রিকেটের জন্য। পরিচালক কি যদি এখন ফিক্সিং এর মধ্যে জড়িয়ে যায়, তার বিরুদ্ধে যদি অভিযোগটা ওঠে, তাহলে আসলে ভরসা করার জায়গাটা কোথায়? ভরসা করার জায়গা নাই তো আপনি কার উপরে ভরসা করবেন? এই ক্রিকেট বোর্ডে যারা আছে, আপনি তো 1 দশকের বেশি ক্রীড়া সাংবাদিকতা করছেন। আমি আপনার কাছে প্রশ্ন করি, সুযোগ আছে তো প্রশ্ন করার? আছে। সেটা হচ্ছে এই ক্রিকেট বোর্ডে ক্রীড়া সংগঠক বলতে আপনি যা বোঝান, যাদের বোঝান, দুইটা নাম বলেন তোমাকে যারা ক্রীড়া সংগঠক। খুবই টাফ এখানে। মিঠু যদি বলে থাকি, বাট তিনিও আসলে চাপে থাকেন, সবসময় চাপে থাকেন। মিঠু ভাই পুরনো সংগঠক, অনেকদিন ধরেই ধরেন যে ঢাকা ক্লাব ক্রিকেট কেন্দ্রিক পুরনো সংগঠক। মিঠু ভাই ছাড়া ক্লাব ক্রিকেট, লোকাল ক্রিকেটের নামী সংগঠক, ডাক সাইটে সংগঠক, আপনার কেপেবল সংগঠক একজনও নাই। সো এদের কাছ থেকে আপনি কী হিসাব করবেন? নাজমুল সাহেবের কথা বলছিলেন, উনি তো আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী। উনি এই যে নাজমুল হাসান পাপনের বোর্ডের সময় যে ইসমাইল হায়দার মল্লিকের কথা সবচেয়ে বেশি বলা হয়, ক্রিকেট বোর্ড নিয়ন্ত্রণ করতেন, উনি তো এই নাজমুল ইসলাম, আজকের জনগণ তাকে হিরো মনে করছে। ওনারা জানে নাজমুল ইসলামের চরিত্র কি? উনি যে ইসমাইল হায়দার মল্লিকের, ক্রিকেট পাড়া একটা কথা আছে ঘেটু, ঘেটু মানে হচ্ছে চামচা। উনি তো ইসমাইল হায়দার মল্লিকের ঘেটু ছিল। 2015-তে ওমেন্স উইংয়ের উনি হচ্ছে আপনার মেম্বার সেক্রেটারি, সদস্য সচিব ছিল।
এবং পরবর্তীতে তাকে যখন পদ না দেওয়া হয়েছে, সরাই দিয়েছে, তখন উনি এখানে ওখানে কান্নাকাটি করছে। এই নাজমুল ইসলাম এখন তিনি হিরো হয়েছেন কেন? পাবলিক পালস বুঝে কথা বলতেছেন উনি হিরো হয়ে গেছেন। হিরো হন ভাই, অসুবিধা নাই, হিরো হন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাদের কারণে ক্রিকেটের যে ক্ষতিটা হইল, এটা বাংলাদেশের মানুষ মনে রাখবে, বাংলাদেশের মানুষ মনে রাখবেই। এবং কখনো না কখনো 6 মাস পর, 6 বছর পর, 10 বছর পর, 2 দিন পর, আমি জানি না, এটার জন্য আপনাদের জবাবদিহি করতে হবে বাংলাদেশের জনগণের কাছে, ক্রিকেট পাগল জনগণের কাছে। কারণ আপনি খেয়াল করে দেখেন যে লাস্ট ফিউ মান্থস যে ধরনের ঘটনাগুলো ঘটছে বাংলাদেশ ক্রিকেটে, আপনার কি স্বাভাবিক মনে হয়? মোটেও না। একজন ক্রিকেট বোর্ড পরিচালক ফিক্সিংয়ের দায় আপনার প্রশ্ন অনুযায়ী অভিযুক্ত, পদ ছেড়ে দিলেন। একজন আজে বাজে বেফাস মন্তব্য করে, রাস্তার টোকাইদের মতো মন্তব্য করেন একজন ক্রিকেট বোর্ড পরিচালক, আমি তো এটা টোকাই বলবো, তারা গিয়ে ডেফিনেটলি আলোচনা করা উচিত ছিল। আলোচনা করেছেন কিনা আমি জানি না। সেখানে ক্রিকেট বোর্ড কোনো রকম নিয়ন্ত্রণ করতে পারলো না। যে কোনো পরিচালক যে কোনো জায়গায় যা খুশি তাই বলে যাচ্ছেন, কোনো নিয়ন্ত্রণ নেই। অর্থাৎ এখানে হচ্ছে সবাই মাতবর হয়ে গেছে, সবাই হ্যাডম হয়ে গেছে, সবাই নেতা হয়ে গেছে, কোনো কিছুর উপর কোনো নিয়ন্ত্রণ নেই। আরও পেছনে যদি যান, মানে এরা কি আসছেই হচ্ছে এই খাওয়ার জন্য নাকি? ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এরকমই? হইতেই পারে। কেননা আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে বিপিএলটা শেষ হলো, বিপিএলের যে আপনার এই শোতে আমি বলেছি এই যে অর্থনৈতিক সমস্যাগুলো তৈরি হয়, এই সমস্যা তো বিসিবির তৈরি করা। এই যে বিসিবি ব্যাংক গ্যারান্টির কথা বলে এত হাকডাক করলো, নতুন সিস্টেম, আমরা নতুন একটা কালচারের মধ্যে যাচ্ছি, প্রেস কনফারেন্সে বলেছে না তারা? সেই কালচারটা কোথায়? সেই কালচারটা তো একটা অট কালচার হয়ে গেছে। আপনারা মুখে মুখে অনেক বড় কথা বলেছেন, বিপিএলে কি আপনার ডিজিটাল বোর্ড থাকবে? ডিজিটাল বোর্ড দেখছেন আপনি? দেখেন নাই। ওই আগের মতো হার্ডবোর্ড দিয়ে বানানো বোর্ড। যা পারবেন না তা বলেন কেন? মানে জিনিসটা হচ্ছে, যারা এটা করতে গেছেন, বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো দিয়েছেন, সবার আগে এদের ধরা উচিত, সবার আগে এদের ধরা উচিত। কারণ ওই যে ফ্র্যাঞ্চাইজিগুলো দেওয়া হয়েছে, আপনি জানেন পার্টিকুলার একটা ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে, আমি নাম জানি কিন্তু এই মুহূর্তে বলছি না, হয়তো কয়েকদিন পরে বলবো, পার্টিকুলার একটা ফ্র্যাঞ্চাইজি সম্পর্কে, এবং সেই ফ্র্যাঞ্চাইজি যারা ডিরেক্টর ছিলেন, সেই ডিরেক্টরদের একজনের সন্তান সম্পর্কে অ্যালেক্স মার্শাল রেড ফ্ল্যাগ দিয়েছিলেন এই ফিক্সিং কিংবা এরকম সাসপেক্টেড হিসাবে। অ্যালেক্স মার্শালের কথা কিন্তু বিসিবি শোনেনি, ফ্র্যাঞ্চাইজি কিন্তু দেওয়া হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলো ব্যাংক গ্যারান্টির বদলে পোস্ট ডেটেড চেক দিয়েছে, এবং যাদের উদ্দেশ্য খারাপ, যাদের ভালো কিছু করার ইচ্ছা নাই, তারা শুরুতেই ব্যাংক গ্যারান্টি দিতে পারত। ভালো উদ্দেশ্য নেই বলেই ব্যাংক গ্যারান্টি দেয়, এই পোস্ট ডেটেড চেক দিছে, দ্যার ইজ এভরি চান্স এই চেকগুলো বাউন্স হতে পারে। তখন এই যে প্লেয়ারদের যে ডিসপিউট তৈরি হবে, টাকা পয়সা দেওয়া হবে না, অলরেডি দেওয়া হচ্ছে না, এগুলো কে দেবে? বিসিবি দেবে। এই টাকা পয়সাগুলো দিতে বাধ্য হবে। তারপরে যে ফিনান্সিয়াল লসটা হবে, এটা দায় কে নেবে? আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, শাখাওয়াত হোসেন, নাজমুল আবেদিন ফাহিম, দায়টা কে নেবে? অবশ্যই এখানে আমরা দেখতে পাই যে আমাদের আমিনুল ইসলাম বুলবুল, যিনি বোর্ড প্রেসিডেন্ট, সবসময় তো আমরা ক্রিকেটে অভিভাবক বলতে বোঝাই যারা কিনা নিঃস্বার্থভাবে কাজ করে বাংলাদেশ দেশের জন্য। ক্রিকেটে এখন কোনো অভিভাবক নাই, যারা আছেন তারা নিজেদের স্বার্থে আছেন। সুযোগ পাওয়া মাত্র এরা চম্পট দেবেন। চম্পট মানে বোঝেন তো, তারা যা যা করার চেষ্টা করছেন, আপনার বক্তব্য অনুযায়ী যা যা খাবার খাচ্ছেন, সুযোগ পাওয়া মাত্র এরা নাই হয়ে যাবেন। আরেকটা সুযোগ আসছে, সেটা হচ্ছে আমরা সুযোগ তুলে দিচ্ছি প্রতিপক্ষের কাছে। প্রথম কথা হচ্ছে যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তারা আজকে হয়তো জানিয়ে দেবে যে কে এবারে বিশ্বকাপে বাংলাদেশের রিপ্লেসমেন্ট হিসেবে যাচ্ছে। স্কটল্যান্ডের সম্ভাবনা বেশি। কথা হলো যে আমরা যে ডিআরসির কাছে আবেদন করলাম, সেই ডিআরসি নাকি এই আবেদন শুনানিরই কোনো এখতিয়ার নেই। এই আবেদন তাহলে করাটা কেন? এটা কি জাস্ট একটা স্টেপ নেওয়া দেখানোর জন্য, নাকি এটা কোনো বেনিফিশিয়ারি কোনো ফিউচার রয়েছে সামনের দিকে? শান্ত, আরে আপনি খুব সিম্পলি একটা হিসাব করেন যে গত 7 দিনের পরিস্থিতি যদি আপনি দেখেন, আমি পার্সোনালি এই মুহূর্তে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না অ্যাপিল করেছি, অ্যাপিলের রেজাল্ট কি হবে, কি বললেন আপনি যেন সংগঠনটার নাম? ডিআরসি। হ্যাঁ, এগুলো নিয়ে আমার কোনো ব্যক্তিগত আগ্রহ নেই। কেননা আমি আরও 7 দিন আগে বুঝে গেছি পুরো জিনিসটা একটা স্টানবাজি ছাড়ার কোনো কিছু না। আমি আমিনুল ইসলাম বুলবুলের কথা বলি, দেখেন একটা লোক কতখানি স্ববিরোধী হইতে পারে। উনি বলছেন কোনো একটা আন্তর্জাতিক সংস্থা এরকম করে 1 দিন সময় বেঁধে দিতে পারে না। উনি আবার একটা গণমাধ্যমকে, সম্ভবত কালের কণ্ঠকেই কিনা, এক্স্যাক্টলি আমার মনে নাই, উনি আবার গণমাধ্যমে বলছেন উনি 1 দিন সময় চেয়ে নিয়েছেন। মানে বুঝেন বিষয়টা। আবার তিনি বলছেন যে ক্রিকেট ধীরে ধীরে সংকুচিত হচ্ছে, আবার তিনি বলছেন ক্রিকেট অলিম্পিকে যাচ্ছে। স্ববিরোধী কথা। ওনার ম্যাক্সিমাম কথাবার্তা স্ববিরোধী। এবং আমিনুল ইসলাম বুলবুল কখন কি বলছেন উনি বোধহয় নিজে শিওর না। এই শিওর না আপনি কখন হবেন? যখন আপনার কাজ, কথা, উদ্দেশ্য ভিন্ন ভিন্ন মুখে যাবে। আপনি গতকালকেই বোধহয় আপনার বিপিএল ফাইনালের দিনে ডেইলি স্টার একটা ইন্টারভিউ করেছে সৈয়দ আশরাফুল হকের, যিনি
আমিনুল ইসলাম বুলবুলকে খুব স্নেহ করতেন এবং আমিনুল ইসলাম বুলবুলকে ওস্তাদ বলা হয়, এবং যতটুকু জানা যায় আইসিসিতে তিনিই আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে গেছেন, 10-15 বছর একসঙ্গে কাজ করেছেন। তিনি সেখানে স্পষ্ট করে বলেছেন যে আমিনুল ইসলাম বুলবুল কোচ, এডুকেটর কিংবা ওই সেকেন্ড টায়ারের কোচদের জন্য উনি বেশ ভালো, তার ওই প্রজ্ঞা, ওই জ্ঞান, ওই সামর্থ্য আছে, কিন্তু সাংগঠনিক দক্ষতা, অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, সংগঠক হিসেবে তার কোনো রকম এক্সপিরিয়েন্স নেই, অর্থাৎ জায়গাটা হচ্ছে জিরো। এবং তার সম্পর্কে বড় এলিগেশনস কি জানেন আমিনুল ইসলাম বুলবুল সম্পর্কে? তিনি কারো ফোন ধরেন না। দেখেন, যখন বাংলাদেশ ক্রিকেট তার চরমতম মুহূর্ত পার করছে, সেখানে আমাদের সম্মানিত উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু বললেন যে লাস্ট প্রেস কনফারেন্সে যে প্লেয়ারদের সঙ্গে সার্বক্ষণিক কমিউনিকেশন রয়েছে। আমি নিশ্চিত আসিফ নজরুলকে এই আমিনুল ইসলাম বুলবুলরা ভুল বুঝিয়েছে। লিটন নিজে প্রেস কনফারেন্সে বলে গেছে তার সঙ্গে কোনো রকম কোনো কথা হয় নাই। মিঠুন কোয়াব সভাপতি যখন প্লেয়াররা স্ট্রাইকে গেল, বিপিএল খেলবে না, প্রেস কনফারেন্সে বলেছে আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, তিনি যোগাযোগ করেননি, কারো ফোন ধরেননি। অথচ সম্মানিত উপদেষ্টা বলছেন প্লেয়ারের সঙ্গে কমিউনিকেশন করা হয়েছে। তার মানে কি সম্মানিত উপদেষ্টার কাছে এই আমিনুল ইসলাম বুলবুলের রং মেসেজ দিয়েছেন, মিথ্যে কথা বলেছেন? আমার আরো একটা বিষয় জানার রয়েছে দেব চৌধুরী, সেটা হচ্ছে গিয়ে আপনি দেখুন ফিফা ওয়ার্ল্ড কাপ হবে এবার কয়েকদিন পরে, সেখানে ইরান পার্টিসিপেট করছে। সেই ইরান যাদের মাটিতে হামলা চালিয়েছে আমেরিকা, বাংকার ব্লাস্টার দিয়ে উড়িয়ে দিয়েছে নিউক্লিয়ার আসলে স্থাপনা, সেই ইরান পার্টিসিপেট করতে যাচ্ছে ফিফায়। এবং ফিফার প্রেসিডেন্টকে জিয়ানি ইনফান্তিনো, যিনি কিনা ডোনাল্ড ট্রাম্পকে তোষামোদ করেন, পিস অ্যাওয়ার্ড দিয়ে দিয়েছেন, ফিফা পিস অ্যাওয়ার্ড। ঘটনাটা কি আইসিসির সাথে সামঞ্জস্যপূর্ণ না? সেই আইসিসি যে কিনা ভারতের আধিপত্যের মধ্যে চলছে, জিয়ানি ইনফান্তিনো যেখানে আমেরিকাকে তোষণ করছেন, এখানে জয়শাহ ভারতকে তোষণ করে চলছেন। জয়শাহ তো ভারতেরই মানুষ স্বাভাবিকভাবে। কথা হচ্ছে যে ইরান যাচ্ছে, ল্যাটিন আমেরিকার দেশগুলো ভেনেজুয়েলার উপর আক্রমণের পরেও তারা পার্টিসিপেট করতে যাচ্ছে, গ্রিনল্যান্ড নিয়ে ইস্যুর পরেও আসলে আমরা দেখতে পাচ্ছি ইউরোপিয়ান কান্ট্রিগুলো যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতে আমেরিকাতে। আমি কি মেলাতে পারি বাংলাদেশের সাথে আইসিসি এবং ভারতের না যাওয়ার ইস্যুগুলো এখানে? না, আমরা মেলাতে পারি না, কারণ আইসিসি এবং ফিফা দুইটা সংগঠন সম্পূর্ণ দুই রকম। আপনি দেখেন, এই যে ভারত এত আস্ফালন, বাংলাদেশে এসে ফুটবল খেলে গেছে না? অবশ্যই বাংলাদেশ ন্যাশনাল টিমের সঙ্গে বাধ্য হয়েছে বাংলাদেশে খেলতে যাব না, এটা বলার কলিজাই নাই। ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন তাদের এটা বলার ওই কলিজাই নাই, বলতে পারবে না, ব্যান করে দেবে ফিফা। সেম গোস টু এভরি কান্ট্রি, এটা শুধু ইন্ডিয়ার ক্ষেত্রে না। বাংলাদেশ যদি বলে যে আমি XYZ খেলতে যাব না, বাংলাদেশে ব্যান করে দেবে। আইসিসি হচ্ছে কি, এই আমার গ্রামাঞ্চলে একটা কথা আছে যে মায় বানায় পোলায় বেচে। আইসিসি হচ্ছে এরকম একটা প্রতিষ্ঠান, খুবই জঘন্য, খুবই বাজে, এবং এটার কোয়ালিটি বলেন, আপনি গভর্নেন্স বলেন, কমপ্লায়েন্স বলেন, আমি যদি প্রফেশনালি বলি, একদম জিরো লেভেলে। এইখানে কিছু মানুষ আছে যারা এটাকে নিয়ন্ত্রণ করে, পার্টিকুলার গোষ্ঠী, ব্যক্তির স্বার্থে। খুব শর্ট করে জানতে চাচ্ছি, 330 কোটি টাকা আইসিসির বার্ষিক রাজস্বের ভাগ হিসেবে প্রায় 330 কোটি টাকা আয়ের সুযোগ হারাবে বাংলাদেশ যদি এবার বিশ্বকাপ না খেলে। আমরা দেখতে পাচ্ছি এবারে পার্টিসিপেশন ফি 3.66 কোটি টাকা, এগুলো আসবে না। ভবিষ্যতে রেভিনিউ শেয়ারিং কমে যেতে পারে, বাংলাদেশের অনেক ধরনের জরিমানা মুখে পড়তে পারে, অনেক ধরনের কিছু হতে পারে বিসিবির সাথে। আইসিসি আজকে হয়তো সেগুলো জানিয়ে দিবে বা আজকে হয়তো রিপ্লেসমেন্ট করে দিবে বাংলাদেশে, পরবর্তী দিনগুলো আমরা দেখতে পাবো। কথা হচ্ছে যে এর থেকে উত্তরণ উপায় কি? আমরা কি এমন একটা জায়গায় চলে যাচ্ছি, যেটা আমি আপনাকে আগেও বলেছিলাম অন্য এক শোতে, যে পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেলাম নাকি? এটা শুরু থেকে আমরা ছিলাম। আমি যেহেতু আপনার সময় কম, আর্থিক জরিমানা করা হলে বা আর্থিক ক্ষতিটা হলে আমি মনে করি এটা হচ্ছে ক্ষতির মধ্যে সবচেয়ে ছোট ক্ষতি। এই ক্ষতিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো না কোনোভাবে কম বেশি করে পুষিয়ে নিতে পারবে। 300 কোটি টাকা অনেক বড় টাকা আপনার আমার মতো সাধারণ মানুষের জন্য, কিন্তু ক্রিকেট বোর্ডটা পুষিয়ে নিতে পারবে। আর্থিক ক্ষতি বাদ দিয়ে আইসিসির সঙ্গে সম্পর্ক, ভবিষ্যতে বড় দেশগুলোর বাংলাদেশে খেলতে আসা, বাংলাদেশের আইসিসি এসিসি ইভেন্টগুলো হোস্ট করা, বাংলাদেশের স্পন্সর রাইট 4.46% থেকে সেটা কী অবস্থায় যাবে, এই বিষয়গুলো হিসাব করে, যেটা 4.46 এটা অর্থনৈতিক ব্যাপার, এই কারণে শেষে বললাম। এগুলোর দায় আমিনুল ইসলাম বুলবুলকে নিতে হবে। উনি অস্ট্রেলিয়াতে থাকেন, বাংলাদেশে থাকেন, মঙ্গল গ্রহে থাকেন। বাংলাদেশ ক্রিকেটকে এই অবস্থায় এনে দাঁড় করানোর দায় আমিনুল ইসলাম বুলবুলের কাছে বাংলাদেশের ক্রিকেট প্রেমী জনগণ চাইবে, আজ হোক কাল হোক, এই জবাবদিহি ওনাকে করে যাইতে হবে। এখন এই যে আপনি বলছেন এই হচ্ছে ওই হচ্ছে, আপনার কি মনে হয় এত কিছুর পরে অস্ট্রেলিয়ার সাথে নির্ধারিত সিরিজ, ভারতের সঙ্গে নির্ধারিত সিরিজ আর বাংলাদেশে এসে খেলবে, এটা আপনি বিশ্বাস করেন? নেক্সট যে ক্রিকেট বোর্ডের যারা দায়িত্বে আসবেন জাতীয় নির্বাচনের পরে বা আগামীতে যারা আসবেন, তাদের ওপরে একটা হিমালয় সমান চাপ এই ক্রিকেট বোর্ড চাপিয়ে দিয়ে যাচ্ছে। সেটাই আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ দেব চৌধুরী, অনেক কিছুই কথা বলার আসলে ছিল, আশা করছি সেগুলো পরবর্তীতে পরিষ্কার হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য।